বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদের সাথে রেয়ামিল অধ্যায় নিয়ে আলোচনা করব। রেয়ামিল অর্থ হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা, অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেন লিপিবদ্ধ করে শ্রেণীবিন্যাস করার পর উক্ত শ্রেণীবিন্যাসকৃত লেনদেনসমূহ গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেয়ামিল তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রেয়ামিলের দুইটা দিক থাকে, একটা হচ্ছে ডেবিট সাইড আর একটা ক্রেডিট সাইড। প্রথমে আমাদের জানতে হবে রেয়ামিলের ডেবিট পাশে কোন কোন লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, রেয়ামিলের ডেবিট পাশে সাধারণত সকল প্রকার খরচ, ক্ষতি, ব্যয় এবং সকল প্রকার সম্পত্তিসমূহ ডেবিট পাশে লিপিবদ্ধ করা হয়। পাশাপাশি সকল প্রকার আয়, লাভ, মুনাফা, দায় ও মালিকানা সত্ত্ব রেয়ামিলের ক্রেডিট পাশে লিপিবদ্ধ করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানি ক্রয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয়, আর ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা এটা হচ্ছে আয়। ক্রয় যদি ডেবিট পাশে বসে তাহলে ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা বসবে ক্রেডিট পাশে। আবার বিক্রয়, আমরা জানি বিক্রয় হচ্ছে আয়, কিন্তু বিক্রয় বার্তা এবং বিক্রয় ফেরত যদি থাকে সেটা ব্যয় হিসাবে ডেবিট পাশে লিপিবদ্ধ করা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এছাড়াও মনে রাখবে যে কোনো প্রকার দায়ের উপরে যদি সুদ হয় সেটা ব্যয় হিসেবে গণ্য হবে, অর্থাৎ ব্যাংক ঋণের সুদ, মূলধনের সুদ, তারপরে প্রদেয় বিলের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ ইত্যাদি দায়ের উপরে যে সুদসমূহ সংগঠিত হয় বা তৈরি করা হয় সেগুলো রেয়ামিলের ডেবিট পাশে পড়বে। পাশাপাশি কোনো সম্পদ বিনিয়োগ করা থাকলে বিনিয়োগকৃত সম্পদের উপরে যদি সুদ পাওয়া যায় সেই সুদ আয় হিসাবে গণ্য হবে এবং রেয়ামিলের ক্রেডিট পাশে পড়বে, যেমন বিনিয়োগের সুদ, সঞ্চয়পত্রের সুদ, তারপরে উত্তোলনের সুদ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরেকটা জিনিস মনে রাখবে, যে কোনো প্রকার সঞ্চিতি রেয়ামিলের ক্রেডিট পাশে বসে। আমরা জানি রেয়ামিলের কোশ্চেন যখন পরীক্ষায় আসে তখন এখানে 3টা প্রশ্ন দেওয়া থাকে, যেমন বলা থাকতে পারে যে কোন কোন লেনদেন রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না, তারপরে খতে বলা থাকতে পারে যে একটা রেয়ামিল তৈরি করো, গতে বলা থাকতে পারে মূলধন জাতীয় আয় ও মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের এই রেয়ামিল করতে হলে মূলধন জাতীয় আয় কী, মুনাফা জাতীয় আয় কী, তারপরে হচ্ছে মূলধন জাতীয় ব্যয় কী, মুনাফা জাতীয় ব্যয় কী, এটা সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমেই তোমাদের সাথে আমি সমন্বিত ক্রয় নিয়ে আলোচনা করব। সমন্বিত ক্রয় নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মূলধন জাতীয় প্রাপ্তি কাকে বলে? ব্যবসায়ের মূলধন আনয়ন করা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা, স্থায়ী সম্পদ বিক্রয় করে উক্ত অর্থ ব্যবসায় আনয়ন করলে সেটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলে। আর মূলধন জাতীয় আয় কী? মূলধন জাতীয় আয় হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে যে স্থায়ী সম্পদ সমূহ আছে উক্ত স্থায়ী সম্পদ বিক্রি করে যদি কোনো লাভ হয় সেই লাভকে বলা হয় মূলধন জাতীয় আয়। আর মূলধন জাতীয় ব্যয় কী? ব্যবসা প্রতিষ্ঠানে কোনো স্থায়ী সম্পদ থাকলে সেই স্থায়ী সম্পদ বিক্রয় করার ফলে যদি ব্যবসা প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় বা লস হয় সেটাকে বলা হয় মূলধন জাতীয় ব্যয় বা মূলধন জাতীয় ক্ষতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের আরও জানতে হবে মুনাফা জাতীয় আয় কী। একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে পরিচালন সংক্রান্ত যে আয়গুলো সংগঠিত হয় সে আয়কে বলা হয় মুনাফা জাতীয় আয়।
আর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সমস্ত ব্যয় সংগঠিত হয় সেই সমস্ত ব্যয়কে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। তারপরে অনেক সময় পরীক্ষায় আসে যে স্পর্শনীয় সম্পদ কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে সমস্ত সম্পদ ধরা যায়, দেখা যায় এবং ছোঁয়া যায় সেই সমস্ত সম্পদকে বলা হয় স্পর্শনীয় সম্পদ বা অবচয়যোগ্য সম্পদ, যেমন আসবাবপত্র, দালান কোঠা, কলকাবজা, যন্ত্রপাতি ইত্যাদি। আবার অনেক সময় পরীক্ষায় আসে অস্পর্শনীয় সম্পদ কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যে সমস্ত সম্পদ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু যার মূল্য আছে সেটাকে বলা হয় অস্পর্শনীয় সম্পদ, যেমন সুনাম, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আশা করি তোমরা রেয়ামিল তৈরির নিয়মাবলীগুলো বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কোন কোন লেনদেন রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ আমরা জানি সমাপনী মজুত পণ্য কখনোই রেয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যদি ব্যাংকে জমা বা নগদ টাকা প্রারম্ভিক এবং সমাপনী উভয় ব্যালেন্স দেওয়া থাকে, তাহলে সমাপনী ব্যাংক জমা বা নগদ টাকা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে, কিন্তু প্রারম্ভিক নগদ টাকা বা ব্যাংক জমা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। পাশাপাশি প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব প্রারম্ভিক ও সমাপনী এবং প্রদেয় হিসাব প্রারম্ভিক এবং সমাপনী দেওয়া থাকলে সমাপনীটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে, কিন্তু প্রারম্ভিকটা রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। এছাড়াও সম্ভাব্য দায় কখনো রেয়ামিলের অন্তর্ভুক্ত হয় না, কারণ এটাকে কোনো লেনদেন হিসাবে গণ্য করা যাবে না। এবং সম্ভাব্য কোনো সম্পদও রেয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সকলে আমার এই ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যারা ইউটিউব থেকে আমার ক্লাসটি উপভোগ করো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে আমার ক্লাসটি ফলো করো তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আজ আর নয়, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।